আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ভারতের সাথে 10 চুক্তি বাতিলের আসিফ মাহমুদের দাবি নাকচ করলেন তৌহিদ হোসেন। গোলাম পরোয়ারের বক্তব্যকে উদ্ধতপূর্ণ ও অসদাচরণ বলছে এনসিপি নেতারা। অন্তর্বর্তী সরকারকে এখনই তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে বললেন মির্জা ফখরুল। রাজধানীতে ঝটিকা মিছিল করায় আওয়ামী লীগের 131 নেতাকর্মী গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে এখন পর্যন্ত মাত্র একটি চুক্তি বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি আদানির সঙ্গে জ্বালানি চুক্তির বিষয়টি সরকার পুনর্বিবেচনা করছে। মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে একটা চুক্তি বাতিল করেছে। ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসির সঙ্গে টাগবোট চুক্তি, এটা আমরা বাতিল করেছি। এটা বিবেচনা করে দেখা গেছে যে বাংলাদেশের জন্য খুব একটা লাভজনক না। তিনি বলেন, ভারতের সঙ্গে যেসব চুক্তি বাতিলের কথা হচ্ছে তার অনেকগুলো বাস্তবে নেই। যেই তালিকা একজন উপদেষ্টার ফেসবুকে প্রকাশ করেছেন সেটা সঠিক নয়। এই তালিকার অধিকাংশ চুক্তি বাস্তবে নেই। একটি চুক্তি আছে অনেক পুরনো, আর কয়েকটি চুক্তি আছে যেগুলো পর্যালোচনার মধ্যে আছে, ঠিক ওই নামই নেই। উপদেষ্টা জানান, ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প, অভয়পুর আখাউড়া রেলপথ সম্প্রসারণ নামে কোনো প্রকল্প নেই। আশুগঞ্জ আগরতলা করিডোর নামে নেই কিছু। যে নামে আছে তা হচ্ছে আশুগঞ্জ নদীবন্দর, সরাইল ধরখাল আখাউড়া স্থলবন্দর মহাসড়ককে 4 লেন প্রকল্প। এটার একটা প্যাকেজ বাতিল হয়েছে। ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প নামে কিছু নেই। যেটা আছে সেটা একটা সমঝোতা স্মারক আছে, যেটা বাতিল হয়নি। তৌহিদ হোসেন জানান, কুশিয়ারা নদী পানি বন্টন প্রকল্প বলে কিছু নেই। যেটা আছে সেটা একটা সমঝোতা স্মারক, এটি স্থগিত হয়নি। বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি নামে কোনো চুক্তি নেই। যেটা আছে মোংলা বন্দর ব্যবহার করে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য পরিবহন, সেটা বাতিল হয়নি। ফারাক্কা বাঁধ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব, এরকম কিছু নেই। সিলেট শিলচর সংযোগ প্রকল্প নামে কোনো প্রকল্প নেই। পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি, এরকম কোনো চুক্তি হয়নি। উপদেষ্টা জানান, ভারতীয় অর্থনৈতিক অঞ্চল বাতিল হয়নি, প্রক্রিয়া চলছে। আদানির বিদ্যুৎ নিয়ে যেটা বলা হয়েছে সেটা মোটামুটি ঠিক আছে, এটা পুনর্বিবেচনার জন্য আলোচনা চলছে। গঙ্গা পানি বন্টন চুক্তি আগামী বছর মেয়াদ শেষ হবে, এটা নবায়নের জন্য আলোচনা হবে, যোগাযোগ চলছে। তিস্তা চুক্তি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি, খুব যে অগ্রগতি তা না। গত রোববার রাতে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সোমবার ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার করেছিলেন, যেখানে দাবি করা হয় ভারতের সঙ্গে 10টি চুক্তি ও প্রকল্প বাতিল, বাকিগুলো বিবেচনাধীন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জামায়াতকে নিয়ে নতুন দল এনসিপির নেতাদের সাম্প্রতিক বক্তব্য নিয়ে মন্তব্য করতে গিয়ে গতকাল সোমবার বলেছিলেন, জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না। এর জবাবে আজ এনসিপি নেতারা বলেছেন, জুলাই বিপ্লব সবার বাপ। জুলাই বিপ্লবে আমরাই ছিলাম কমান্ডার, আমাদের কথায় আপনারা চলেছেন। আমরা যে কর্মসূচি দিয়েছি সেটাই পালন করেছেন, আর এখন সুযোগ বুঝে বাপ সেজে গেছেন। এনসিপি নেতারা আজ বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকারে গোলাম পরোয়ারের বক্তব্যকে উদ্ধতমূলক অসদাচরণ হিসেবে আখ্যায়িত করেছেন। গতকাল সোমবার সাতক্ষীরায় দলীয় এক সমাবেশে গোলাম পরোয়ারের দেওয়া একটি বক্তব্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সেখানে তিনি বলেন, একটা দল ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছে, আমরা সংস্কার, অংশীদারিত্বের রাজনীতি, দেশ গঠন, অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি। আরে বাবা, তোমরা নতুন ছাত্রদের দল। রাজনীতিতে জামাত ইসলামীর সাথে পাল্লা দিতে গেলে আরো বহুদূর যাইতে হবে। জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না। তিনি আরো বলেন, ওনারা চাচ্ছেন আমরা ওনাদের একটু সমালোচনা করি, কেউ তো ওনাদের নাম নেয় না। জামায়াতের মতো বড় দল বললে যদি আমাদের নাম মুখে নেয়, আমরা আপনাদের অত আমলে নেই না। জামায়াতের রাজনৈতিক ম্যাচুরিটি বোঝার জন্য আরো অনেক দূর যেতে হবে। এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, রাজনীতিতে এক পক্ষ আরেক পক্ষকে ব্যাশিং করে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে থাকে। তবে এনসিপিকে নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার যে বক্তব্য দিয়েছে সেটি শুধু অসৌজন্যমূলক কিনা, রাজনৈতিক উদ্ধতপূর্ণ বটে। ওনারা সিনিয়র রাজনীতিবিদ, বয়সে আমাদের বাবা দাদাদের বয়সী।
ওনাদের কাছ থেকে এই ধরনের বক্তব্য আমরা প্রত্যাশা করি না। দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ বলেছেন, গোলাম পরোয়ার যে বক্তব্য দিয়েছেন সেটা রাজনৈতিক সৌজন্যতাকে আরও এক ধাপ পিছিয়েছে। রাজনীতিতে কারো বাপ হইতে চাওয়া এক ধরনের দৃষ্টিভঙ্গিগত সমস্যা। গণ অভ্যুত্থান সবার বাপ, কারণ এনসিপির জন্ম এনসিপির প্রেক্ষাপটে। এখনকার সব রাজনৈতিক দলের বাপ গণ অভ্যুত্থান, কারণ তখন অভ্যুত্থানের নেতৃত্ব মেনে তখন আন্দোলন করেছে, কারণ এই বৈষম্য বিরোধী তখন যে কর্মসূচি দিয়েছে তার প্রতি সংহতি জানিয়ে তখন তারাও আন্দোলন করেছে। বিপদের সময় অন্যের কমান্ডিংয়ে কাজ করে বিপদ কেটে যাওয়ার পর কমান্ডারের ওপর এখন নিজেদের কমান্ডার দাবি করা এক ধরনের রাজনৈতিক বালখিল্যতা বা অসদাচরণ। এই বিতর্কের সূত্রপাত হয় সাম্প্রতিক সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের একটি ফেসবুক পোস্ট নিয়ে। নাহিদ ইসলাম ফেসবুকে তার পোস্টে বলেন, জামায়াতে ইসলামী পিআর পদ্ধতি নিয়ে যে তথাকথিত আন্দোলন শুরু করেছিল আসলে সেটি ছিল এক সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে অর্থবহ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য অন্তর্বর্তী সরকারকে এখনই তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি বলেন, 2026 সালের ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন, অন্তর্বর্তীকালীন সরকারকে এখন তত্ত্বাবধায়ক সরকারের আদলে নিতে হবে, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ভূমিকায় তাদের যেতে হবে। বিএনপির মহাসচিব বলেন, নির্বাচনের আগে প্রশাসন যে নিরপেক্ষ হবে জনগণকে তার ধারণা দেওয়া প্রয়োজন। সচিবালয়ে যাদের চিহ্নিত ফ্যাসিস্টের দোসর বলা হয় তাদের সরানোর দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব। বিচার বিভাগে থাকা স্বৈরাচারের দোসরদের সরানোর দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, যদিও বিচার বিভাগের বিষয়, এরপরও ডক্টর ইউনূস যেহেতু প্রধান উপদেষ্টা তাই বিষয়টি নিয়ে তাকে উদ্যোগ নিতে হবে। তিনি আরও বলেন, পুলিশের যে নিয়োগ হচ্ছে, বিশেষ করে পদোন্নতি ও নতুন নিয়োগের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকতে বলেছি। এর আগে সন্ধ্যা 6টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসে বিএনপির প্রতিনিধি দল। বিএনপি মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমদ। রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও 131 নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 131 নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 6 নেতাকর্মীর পরিচয় মিলেছে। তাদের গ্রেপ্তারের বিষয়ে তালেবুর রহমান জানান, সোমবার রাত 8:30টার দিকে রাজধানীর উত্তরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিসি সাইবার বিভাগের একটি টিম। কক্সবাজার জেলার ডুলহাজারা ইউনিয়নের ছাত্রলীগের সহসভাপতি এখলাস মিয়া ও পোস্তগোলা এলাকা থেকে রাজধানীতে দলীয় মিছিল সমাবেশে অংশগ্রহণকারী সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে। মঙ্গলবার সকালে আদাবর এলাকা থেকে ডিবি গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম খাগড়াছড়ি জেলার মহলছড়ি থানার ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমানকে গ্রেপ্তার করে। ভোরে গুলিস্তানের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মাদারীপুর সদর উপজেলার যুবলীগের সাবেক আহ্বায়ক জুয়েল আহমেদ রনি, আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী মোহাম্মদ রিয়াজউদ্দিন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আক্তার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রিয় দর্শক, আমাদের টপ নিউজের আয়োজন এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। নিউজটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো দিয়ে পাশে থাকুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।